1999-এর প্রথম দিকে ভারতের স্পাই মুস্তাক আহমেদ ভাট পাকিস্তানের কিছু ফোন কল ইন্টারসেপ্ট করেন যে পাকিস্তান কাশ্মীরে কিছু অনুপ্রবেশকারী পাঠানোর প্ল্যান করেছে। কিন্তু কোথা দিয়ে তারা প্রবেশ করবে, কোন সময়, তার একদম সঠিক হদিশটা ভারতের গোয়েন্দা বাহিনী পুরোপুরি করে উঠতে পারেনি। তাদের কাছে খণ্ড খণ্ড কিছু তথ্য ছিল। তারা মনে করেছিলেন যে এটা সাধারণ জঙ্গি অনুপ্রবেশের ঘটনা ঘটতে চলেছে। তাই পাকিস্তানের এই বড়সড় পরিকল্পনার পূর্ণাঙ্গ চরিত্রটা ফুটিয়ে তুলতে ব্যর্থ হয়েছিলেন ভারতের গোয়েন্দারা, আর তার ফল হয়েছিল মারাত্মক। পুরো তথ্যের অভাবে যুদ্ধ আটকানো সম্ভব হয়নি। মে 1999 পাকিস্তানি জঙ্গি বেশে তাদের সেনা আর ভারতের সেনাদের মধ্যে এক ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়। এমন একটা সময় এসেছিল যে পাকিস্তান প্রায় যুদ্ধ জিতেই যাচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত ঘটনার মোড় নাটকীয়ভাবে ঘুরে যায়। পাকিস্তানি সৈন্যদের নিজেদের বাংকারের মধ্যে লুকিয়ে থেকে নিজেদের প্রাণ ভিক্ষা করতে হয়েছিল যুদ্ধের শেষ দিকে। এই যুদ্ধ হলো কার্গিল যুদ্ধ, যাকে নিয়ে আজ পর্যন্ত অসংখ্য প্রতিবেদন, সিনেমা, তথ্যচিত্র সব কিছু তৈরি হয়েছে। কিন্তু তবুও এই যুদ্ধের ব্যাপারে সার্বিকভাবে সব তথ্য যেন এখনও জনসাধারণের কাছে অনুপস্থিত। এখানেও সব কিছু যেন খণ্ড খণ্ডভাবে সাধারণের সামনে তুলে ধরা হয়েছে। যুদ্ধের মাঝামাঝি সময় পর্যন্ত ভারতের দিকে ক্ষয়ক্ষতি খুব একটা কিন্তু কম ছিল না। কার্গিলের উঁচু জায়গাগুলো কবজা করে বসেছিল পাকিস্তানি সেনারা। সেখান থেকে লুকিয়ে ভারতীয় সৈন্যদের ওপর অথবা তাদের যুদ্ধ সামগ্রীর ওপর খুব সহজেই আঘাত হানতে পারছিল পাকিস্তান। সেই সময় ভারতের দরকার ছিল অত্যাধুনিক যুদ্ধাস্ত্র আর নজরদারি ব্যবস্থার, যাতে লুকিয়ে থাকা পাকিস্তানি সৈন্যদেরকে খুব সহজে নিশানা করা যায়। কিন্তু সেই সময়ের ভারত আর আজকের ভারতের মধ্যে ছিল বিস্তর ফারাক। অপারেশন সিঁদুরের সময় একদম নিখুঁতভাবে পাকিস্তানি সন্ত্রাসের ঘাঁটিগুলোকে নিশানা করে গুড়িয়ে দিয়েছিল ভারত। পুরো পাকিস্তানের আকাশ উন্মুক্ত হয়ে গেছিল ভারতের আক্রমণের সম্মুখে। আজ পাকিস্তানের ওপর ভারতের যে সুপ্রিমেসি, 1999-তে কিন্তু তা ছিল না। 1998-তে পোখরানে পরমাণু পরীক্ষার পর আন্তর্জাতিক নিষেধাজ্ঞার সম্মুখীন হতে হয় ভারতকে। তাই অত্যাধুনিক যুদ্ধাস্ত্র, নজরদারি ব্যবস্থা ইত্যাদির আমদানি ভারতের পক্ষে সম্ভব ছিল না। কিন্তু সেই সময় সারা বিশ্বের নিষেধাজ্ঞাকে অস্বীকার করে ভারতের পাশে এসে দাঁড়িয়েছিল ইসরায়েল। আমেরিকা সহ বাকি পশ্চিমের দুনিয়ার ভ্রুকুটিকে অস্বীকার করে ভারতকে যোগান দিয়েছে অত্যাধুনিক যুদ্ধ সামগ্রীর। পাকিস্তানি বাংকারগুলো এক এক করে ধ্বংস করে ভারত। এর পাশে ভারতীয় নৌবাহিনী শুরু করলো অপারেশন তলোয়ার। পাকিস্তানের করাচি বন্দরকে পুরোপুরি বিচ্ছিন্ন করে দেওয়া হলো আরব সাগর থেকে। যেই যুদ্ধ পাকিস্তান ভেবেছিল খুব সহজেই জিতে যাবে, সেই যুদ্ধকে থামানোর জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ছুটে গিয়েছিল আমেরিকার পা ধরতে। একটা পোষ্য যেমন সবসময় মালিকের কাছে ছুটে যায় বিপদে পড়লে, ঠিক সেই রকম পাকিস্তানি সেনা যারা চোরের মতো এসে ঢুকেছিল নিয়ন্ত্রণ রেখা পার করে, তাদেরকে খেদিয়ে দিয়ে ভারত কার্গিলকে পুনরুদ্ধার করে। কিন্তু যেই প্রশ্নটার উত্তর এখনও অজানা, যে আমেরিকার নিষেধাজ্ঞাকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে ইসরায়েল কেন ভারতের পাশে দাঁড়িয়েছিল। তার জন্য আমাদের জানতে হবে কার্গিল যুদ্ধের অনেক অজানা তথ্যকে, কিভাবে প্রায় হেরে যাওয়া একটা যুদ্ধ শেষ পর্যন্ত ভারত জিতে গিয়েছিল আর পাকিস্তানের মুখে চুনকালি ঘষে দিয়েছিল। আমাদের এই ধরনের প্রতিবেদনগুলো যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কার্গিল যুদ্ধের ভূমিকাটা একটু প্রথমে দেওয়া দরকার। 3রা মে 1999 পাকিস্তানের 12 নর্দার্ন লাইট ইনফ্যান্ট্রির একটা পার্ট এলওসি পেরিয়ে জম্মু কাশ্মীরের কার্গিল, দ্রাস, কাকসার, বাটালিক ইত্যাদি জায়গা কবজা করে বসে। এর নাম ছিল অপারেশন বদর। সেই সময় খুব ভারী স্নোফল হচ্ছিল, যার জন্য ভারতীয় সেনা এইসব পয়েন্টগুলো খালি করে রেখে চলে এসেছিল। আর গৃহস্থ কখন ঘর ফাঁকা রেখে বেরিয়ে যায় তার খবর লাগিয়ে সেই সময়তে যেমন চোরের আগমন ঘটে, ঠিক সেইভাবে পাকিস্তানি সেনার অনুপ্রবেশ ঘটেছিল। আর এর পেছনে কারণটা কি ছিল? পারভেজ মুশারফ নিজেই বলেছে যে প্রথম কারণটা লাদাখ এবং সিয়াচেনকে ভারতের থেকে বিচ্ছিন্ন করে দেওয়া, আর দ্বিতীয়, কার্গিল দখল করতে পারলে ভারতকে বাধ্য করা যাবে কাশ্মীর নিয়ে একটা সমঝোতার জন্য পাকিস্তানের দেওয়া
টার্মস অ্যান্ড কন্ডিশনে। শুরুতে ব্যাপারটা অ্যাডভান্টেজ পাকিস্তান ছিল, কারণ শ্রীনগর লে হাইওয়ে একদম সোজাসুজি পাকিস্তানি সেনার নিশানার মধ্যে এসে পড়েছিল। যখন 15 মেতে দ্রাস সেক্টরে ভারতীয় সেনা টহল দিতে যায়, তখন তাদের ওপর আচমকা হানা দেয় পাকিস্তান। বীরের মতো লড়াই করে ক্যাপ্টেন সৌরভ কালিয়া আর তার 5 সঙ্গী শেষে পাকিস্তানের হাতে ধরা পড়ে। তারপর 3 সপ্তাহের অমানুষিক অত্যাচারের পর তাদের হত্যা করা হয়। যেই অমানুষিক অত্যাচার আমরা ভারতের ইতিহাসে ছত্রে ছত্রে দেখেছি। মনে আছে বর্বর ঔরঙ্গজেবের হাতে সম্ভাজি মহারাজ ধরা পড়ার পর কি হয়েছিল? সামনে থেকে যুদ্ধে হারাতে পারেনি ঔরঙ্গজেব, তাই ছল করে বন্দি করে সম্ভাজিকে। তারপর সম্ভাজিকেও সেই 3 সপ্তাহ ধরে নারকীয় অত্যাচার সহ্য করতে হয়। অপরদিকে যুদ্ধে নিহত হয়েছিল পাকিস্তানের ক্যাপ্টেন কর্নেল শের খান আর ক্যাপ্টেন ইমতিয়াজ মালিক। সম্পূর্ণ সামরিক মর্যাদার সাথে তাদের মরদেহ পাকিস্তানকে সঁপে দিতে চেয়েছিল ভারত, কিন্তু পাকিস্তান প্রথমে তাদের নিতে অস্বীকার করে, কারণ সারা দুনিয়ার সামনে তাহলে প্রকাশ পেয়ে যাবে যে ভারতে চোরের মতো যারা ঢুকেছিল তারা পাকিস্তানের সন্ত্রাসবাদী নয়, পাকিস্তানের আর্মি অফিসাররা। পাকিস্তানের স্ট্র্যাটেজি ছিল যে সব কিছু মুজাহিদিনের মতো নন স্টেট অ্যাক্টরের ওপর পুরো দোষ চাপিয়ে দেবার। তাতে কি হয় যে আন্তর্জাতিক মিডিয়া থেকে শুরু করে আমাদের দেশের সেকুলার গ্যাং কি বলিউড, এদের সবার একটা সহানুভূতি পেয়ে যাবে পাকিস্তান। বেচারা পাকিস্তান কি করবে, ওরাও তো সন্ত্রাসবাদেরই শিকার। দেখুন সেই সময়ের সালমান খান কি বলেছিল। पाकिस्तान में खुद इतना हो रहा है, दिस इज नॉट इवन इन कंट्रोल ऑफ पाकिस्तान। जब वहां पे ऐसी कोई घटना होती है तो क्या वो लोग बोलते हैं कि हिंदुस्तानियों ने किया? दे आर फेसिंग द सेम प्रॉब्लम। So if you're facing the same problem, come together and আজ তো ধুরন্ধরের মতো সিনেমা তৈরি হচ্ছে, যেখানে একদম ঐতিহাসিক তথ্য প্রমাণ পেশ করা হচ্ছে যে পাকিস্তানে আসলে এই নন স্টেট অ্যাক্টর বলে আলাদা করে কিছু নেই, এটা ওদের সেনাবাহিনীরই একটা এক্সটেন্ডেড আর্মস বলা যেতে পারে। কিন্তু 1999-এর দুনিয়া ছিল পুরোপুরি আলাদা। ভারতের বুকে বলিউড কি ভারতের মিডিয়া কি ভারতের প্রাইম এডুকেশন ইনস্টিটিউশন, এরা পাকিস্তানের মুখপাত্র হয়ে কাজ করত। শুধু তাই নয়, 8 জন পাকিস্তানি সৈন্য যাদের জীবিত অবস্থাতে বন্দি করেছিল ভারত, তাদের সসম্মানে ভারত পাকিস্তানের হাতে তুলে দিতে চেয়েছিল। অনেক টালবাহানার পর পাকিস্তান তাদের ফেরত নেয়। সেই একই কারণ, এই পার্থক্য আছে, থাকবে চিরকাল। কয়েক হাজার বছর ধরে দুনিয়াকে আলো দেখানো একটা সভ্যতা, আর তার সাথে গোঁড়ামি আর হিংসেকে আশ্রয় করে গড়ে ওঠা একটা অসভ্যতার। পাকিস্তান জানে যে ভারত কোনো দিন সন্ত্রাসবাদীদের নিজের দেশে পুষবে না, পাকিস্তান ঠিক যেরকমটা করে। আর পাকিস্তানের ওপর পাল্টা সন্ত্রাসবাদের অস্ত্র প্রয়োগ করবে না। আর ভারতের সৈন্য যদি সোজাসুজি পাকিস্তানি সৈন্যদের ওপর আক্রমণ করে, তখন পাকিস্তান আন্তর্জাতিক মহলে ভিকটিম কার্ড খেলতে পারবে। ভারতের ভেতর সেকুলাররা, বলিউডের ক্ষমতাশালীরা বলতে পারবে যে দেখো ভারত পাকিস্তানের ওপর দাদাগিরি করছে। আজকের দিনে দাঁড়িয়ে আমাদের দেশের বিরোধীরা প্রমাণ চায় যে ভারত সত্যিই সার্জিক্যাল স্ট্রাইক করেছে কিনা। 1999-তে ভারতের কাছে প্রমাণ করার মতো কোনো সাবুত ছিল না যে সত্যিই পাকিস্তানি সৈন্য ভারতের বুকে অনুপ্রবেশ করে বসে আছে। তাই ভারতকে অনেক সমঝে পা ফেলতে হচ্ছিল। ভারত কিন্তু পাকিস্তানকে আর ভারতের সেকুলার গ্যাংকে সেই সুযোগটাই দেয়নি। ভারতের গোয়েন্দা পারভেজ মুশারফ আর তার চিফ অফ স্টাফ জেনারেল আজিজ খানের মধ্যে একটা কথোপকথনকে আড়ি পেতে রেকর্ড করে নেয়, যেখানে পরিষ্কার দুজনকে বলতে দেখা যাচ্ছে যে পাকিস্তান আর্মি ভারতের একটা MI-17কে ধসিয়ে দিয়েছে, কিন্তু সেটা তারা নয়, মুজাহিদিনরা ঘটিয়েছে বলে দাবি করবে। অর্থাৎ মুজাহিদিন আর কিছু না, পাকিস্তান আর্মির নির্দেশে কাজ করা একটা জঙ্গি সংস্থা। এটা একদম পরিষ্কার হয়ে গেল। मुशर्रफ, हेलो अजीज। अजीज, ग्राउंड सिचुएशन ओके है, कोई तब्दीली नहीं। उनके एक MI-17 हेलीकॉप्टर को मार गिराया है। मुशर्रफ, ओके, क्या ये MI-17 हमारे इलाके में गिरा है? अजीज, नहीं सर, ये उनके इलाके में गिरा है। हमने उसे गिराने का दावा नहीं किया है, हमने मुजाहिदीन से उसे गिराने का दावा करवाया है। मुशर्रफ, अच्छा किया। अजीज, लेकिन ये मंजर काबिल दीद था। এর আগে 1984-তে এবং 1987-তে পাকিস্তান সিয়াচিন দখল করার চেষ্টা করে ব্যর্থ হয়। তখন ব্রিগেডিয়ার ছিল পারভেজ মুশারফ।
একের পর এক ব্যর্থতা মুশারফের মধ্যে একটা জেদ তৈরি করেছিল। ঠিক করেছিল যে কোনো রকমভাবে পাকিস্তানের ক্ষমতা দখল করতে পারলেই ভারতের সাথে একটা ইনডাইরেক্ট ওয়ার শুরু করবে। 1999-তে মুশাররফ ঠিক সেটাই করল, কার্গিল যুদ্ধ। এই যুদ্ধ জিততে ভারতকে যে ইসরায়েল সহায়তা করেছিল সেটা তো আগেই বলেছি। কিভাবে সেটা বলছি তার আগে বলতে হবে যে পাকিস্তানি সৈন্যরা প্রবেশের পর ঠিক কী কী ঘটনা ঘটল। 1999-এর 3রা মেতে বাটালিক অঞ্চলের এক মেষপালক দেখতে পান যে পাঠানি পোশাক পরা কিছু সশস্ত্র ব্যক্তি বাংকার বানাচ্ছে মাটি খুঁড়ে। মেষপালকের নাম তাশি নামগয়াল। তিনি ভারতের সেনাবাহিনীকে সতর্ক করেন এই ব্যাপারে। তারপরেই শুরু হয় কার্গিল যুদ্ধ। আর এতে তিব্বতী শরণার্থীদের অবদানও ভুললে চলবে না। এদের বলা হয় স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্স বা SFF। ভারতের একটা খুব অভিজাত কমান্ডো ইউনিট। ভোলানাথ মল্লিক নামে এক বাঙালি ছিলেন তখন আইবি চিফ। SFF তৈরির পুরো কৃতিত্বটাই তার। উঁচু পার্বত্য জায়গাতে যুদ্ধ করার জন্য, হিমাঙ্কের নিচের তাপমাত্রাতে শত্রুকে ঘায়েল করার জন্য, দুর্গম জায়গাগুলোতে গেরিলা আক্রমণ চালানোর জন্য এই SFF-এর তিব্বতীরা ছিল খুব দক্ষ। এদের তৈরি করা হয়েছিল 1962-তে ভারত চীন যুদ্ধের পর। এটা ভারতের আর আমেরিকার CIA-এর একটা যৌথ কিন্তু গোপন উদ্যোগ ছিল। নাম ছিল এস্টাবলিশমেন্ট 22। ভারতের সীমাতে চীনের আক্রমণকে ঠেকানোর জন্য তৈরি হয়েছিল। বহুদিন পর্যন্ত এই আধা সামরিক দলটার অস্তিত্বকে গোপন রাখা হয়েছিল। কারণটা পরিষ্কার, শত্রুকে জানতে না দেওয়া সীমার ভেতরে এই ছদ্মবেশী প্রহরীদের অস্তিত্ব। তাই এদের অবদানও প্রচারের আলোর বাইরেই থেকে যায়। এদের সাহায্যেই ভারত প্রথম প্রত্যাঘাত করতে শুরু করে পাকিস্তানের ওপর। কিন্তু ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী বাজপেয়ীজি তাদের অবদানকে কিন্তু উপেক্ষা করেননি। গোপনে 18 জনকে বিশেষ পদক প্রদান করা হয়েছিল। প্রত্যেকজন সদস্যকে বাজপেয়ীজি প্রশংসাপত্র প্রদান করেছিলেন। এ সবই হয়েছিল গোপনে। এই গ্রুপ 1971-এর বাংলাদেশের যুদ্ধ, 80-র দশকে অপারেশন ব্লু স্টার, 2020-তে গালোয়ানে চীনের সাথে দ্বন্দ্ব, সব কিছুতে যুক্ত ছিল। এই শাখা কিন্তু ইন্ডিয়ান আর্মির অধীনে নয়, ভারতের গোয়েন্দা বাহিনী অর্থাৎ রয়ের অধীনে। 1962-তে সরকারিভাবে স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্স তৈরি হলেও এর প্রস্তুতি চলেছিল 1 দশক আগে থাকতে। 12,000 তিব্বতী শরণার্থীকে আমেরিকার সৈন্যরা প্রশিক্ষণ দিয়েছিল জাপানের ওকিনাওয়াতে। 1971-এর বাংলাদেশ যুদ্ধের পর আমেরিকার সাথে ভারতের সম্পর্ক খারাপ হয়ে যায়। তাই এরপর এই SFF পুরোপুরি ভারতের রয়ের অধীনে চলে আসে। 10th মে অপারেশন বিজয় শুরু করে ভারত। 10 থেকে 16,000 ফুট উঁচুতে শত্রুকে মোকাবিলা করতে হবে। পাকিস্তান যেহেতু হাই অল্টিটিউডে বাংকার বানিয়ে বসে আছে, তাই ভারতের সৈন্যদের ওপর নিশানা করা খুব সহজ ছিল পাকিস্তানের পক্ষে। তাই রাত্রে এই পাহাড় চড়তে হতো ভারতীয় সৈন্যদেরকে। একে মারাত্মক ঠান্ডা, অক্সিজেন কম, তার উপরে রাতের অন্ধকারে লুকিয়ে পাহাড়ে চড়া। এর সাথে ছিল ভারতের মিডিয়া, যাদের সম্প্রচারের মধ্যে দিয়ে পাকিস্তান বুঝতে পারত ভারতীয় সৈন্যদের অবস্থান। সমস্ত প্রতিবন্ধকতার সাথে লড়াই করে 16ই মে ড্রাস সেক্টর, 18ই মে .4295 আর 4460 আর 24th মে মুস্কো সেক্টরকে ভারতীয় সেনা পুনর্দখল করে। কিন্তু হানাদারদের থেকে পুরোপুরি মুক্ত করা এখনও অনেকটা বাকি। এই সময় সাহায্যের হাত বাড়িয়ে দিল ইসরায়েল। পাকিস্তানি হানাদার যারা উপর থেকে ভারতীয় সৈন্যদের ওপর নিশানা করছে, তাদের মোকাবিলা করার জন্য এবার দরকার পড়ল ভারতীয় এয়ারফোর্সের। 26শে মে 1999 ভারতীয় এয়ারফোর্স অপারেশন সফেদ সাগর শুরু করে। পাকিস্তানি বাংকারগুলোকে নিশানা করতে শুরু করলো ভারতীয় ফাইটার জেটগুলো। কিন্তু এতে প্রতিবন্ধকতা কম ছিল না। অটলজির একদম কড়া নির্দেশ ছিল যে নিয়ন্ত্রণ রেখা যেন ভারত পার না করে। তাই ভারতের সীমার মধ্যে থেকে পাকিস্তানি হানাদারদের শনাক্ত করে তাদের আক্রমণকে ঠেকিয়ে তারপর পাল্টা আঘাত করতে হয়েছিল ভারতের বায়ুসেনাদেরকে। অনিল যশবন্ত টিপনিস, ভারতের এয়ার চিফ মার্শাল,
অপারেশন সাফেদ সাগরের নেতৃত্বে। তার দরকার ছিল আধুনিক প্রযুক্তি, যার সাহায্যে হানাদারদের অবস্থান শনাক্ত করা সম্ভব হবে, আর একদম নিশানাতে আঘাত করে শত্রুকে নিকেশ করাও। মনে রাখবেন, সেই সময় অত্যাধুনিক জিপিএস সিস্টেম, লাইভ স্যাটেলাইট ইমেজ ইত্যাদি কোনো কিছুই কিন্তু ভারতের কাছে ছিল না। আমেরিকার নিষেধাজ্ঞা ভারতকে সামরিকভাবে একদম কমজোরি করে রেখেছিল। সাহায্যের আবেদন করা হলো ইসরায়েলের কাছে। বেঞ্জামিন নেতানিয়াহু তখন প্রথমবারের মতো প্রধানমন্ত্রী। ভারতের মিরাজ 2000 নামক যুদ্ধ বিমানের জন্য লেজার গাইডেড মিসাইল দিয়েছিল ইসরায়েল, এবং দিয়েছিল লাইটনিং ইলেকট্রো অপটিক্যাল টার্গেটিং পড, যা দিয়ে আকাশপথে শত্রুদের অবস্থান একদম নির্ভুলভাবে শনাক্ত করে তাদের ওপর আঘাত হানা যাবে। সাথে দিয়েছিল নজরদারি ড্রোন, যা চালকবিহীনভাবে হানাদারদের উপস্থিতি শনাক্ত করতে পারবে, নজরদারিও করতে পারবে। কিন্তু এই সমস্ত অত্যাধুনিক প্রযুক্তিকে ব্যবহার করার প্রশিক্ষণ তো ভারতের তখন ছিল না। ইসরায়েল তাদের প্রযুক্তিবিদদের পাঠিয়ে দিয়েছিল ভারতের এয়ারফোর্সের সাথে কাজ করবার জন্য, সাথে ভারতের বফোর্স কামানের জন্য গোলাবারুদ ইত্যাদির সরবরাহ করেছিল, সঙ্গে দিয়েছিল অনেক গোপন তথ্য, যা ভারতীয় সেনাদের স্ট্র্যাটেজি ঠিক করবার কাজে এসেছিল। আর এ সবই ইসরায়েল করেছে আমেরিকার ভ্রুকুটিকে পুরোপুরি উপেক্ষা করে। কার্গিল যুদ্ধের গুরুত্বকে বুঝে সময়সীমার অনেক আগেই ভারতকে জরুরি সামগ্রী সরবরাহ করেছিল ইসরায়েল। 24শে জুন 1999 রঘুনাথ নাম্বিয়ার টাইগার হিলে পাকিস্তানের বাংকারগুলোকে উড়িয়ে দেন। শত্রুকে দুর্বল করে দেবার পর বাকি কাজটা পদাতিক সৈন্যরা সম্পূর্ণ করে। 4 জুলাই কার্গিল চূড়াতে উঠে হানাদারদের ওপর গোলাবর্ষণ শুরু করে তারা। 19 বছর বয়সী যোগেন্দ্র সিং যাদব 17টা গুলি খেয়েও বীরের মতো লড়াই করে কার্গিল দখল করেন। সেটাই ছিল এক অমোঘ মুহূর্ত যখন পাকিস্তানের পরাজয় নিশ্চিত হয়ে যায়। অপরদিকে ভারতের নৌসেনা অপারেশন তলওয়ার শুরু করে করাচি বন্দরকে আরব সাগর থেকে পুরোপুরি বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য। পাকিস্তানের তেল আমদানি, জ্বালানি সরবরাহ সব বন্ধ হয়ে যায়। যেই পাকিস্তান এতদিন অস্বীকার করছিল যে কার্গিলে তাদের সেনাবাহিনী অনুপ্রবেশ করছে, চারদিক দিয়ে কোণঠাসা হয়ে গিয়ে সেই পাকিস্তান ছুটল আমেরিকার কাছে, আমেরিকার পা ধরতে। অটল বিহারী বাজপেয়ীজিকে বলা হলো যে পাকিস্তান পরমাণু বোমা ব্যবহার করতে পারে ভারতের বিরুদ্ধে। অটলজি উত্তর দিয়েছিলেন, তাহলে পরের দিন সূর্য ওঠার আগে পাকিস্তান নামের দেশটা দুনিয়ার মানচিত্র থেকে পুরোপুরি মুছে যাবে। অবশেষে প্রতিবারের মতো এবারও পাকিস্তান মুখে চুনকালি মেখে লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়। 1999-এর এই যুদ্ধের পর ভারত বুঝেছিল যে সামরিক আধুনিকীকরণ বিশালভাবে প্রয়োজন। পরের বছর অর্থাৎ 2000 সালে স্বরাষ্ট্রমন্ত্রী লালকৃষ্ণ আদবানি আর বিদেশ মন্ত্রী যশবন্ত সিং ইসরায়েলে যান এবং ভারতের সঙ্গে ইসরায়েলের নানা রকম সামরিক চুক্তি স্বাক্ষর হয়। আমেরিকার সমস্ত রকম নিষেধাজ্ঞার মধ্যেই আমেরিকা বুঝল যে পাকিস্তানের হয়ে মিথ্যে সালিশি করে আর লাভ নেই। ভারত আর ইসরায়েল নিজেদের মধ্যে বন্ধুত্বকে আরও প্রগাঢ় করে নেবে। পরের বছরই অর্থাৎ 2001-এ এই বিল ক্লিন্টন ভারতে আসেন। ইসরায়েল আর ভারতের বন্ধুত্ব আরও গভীর হয়। কারণ কি? কারণ শত্রু দ্বারা পরিবেষ্টিত হয়ে থাকা ইসরায়েল জানে যে ভারতই একমাত্র দেশ যারা নিজে থেকে কারুর সঙ্গে শত্রুতা করে না। তাই এই দেশটার সঙ্গে বন্ধুত্ব দীর্ঘমেয়াদী হবে। আর আজ দেখুন, ইসরায়েলের সঙ্গে বন্ধুত্বতে কোনো চির ধরেনি ভারতের। তার পাশে ইসরায়েলের চরম শত্রু ইরানও মিসাইল ছুটছে থ্যাংক ইউ ইন্ডিয়া লিখে। আফগানিস্তানও সারা দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়েও ভারতের উপরেই ভরসা করে। বাংলাদেশও সব দরকারে চিরকাল ভারতের কাছেই হাত পাতে, যদিও পরের মুহূর্তে ভুলে যায়। যাই হোক, সারা পৃথিবী আজ যেটা বুঝছে ভারতের সঙ্গে সুসম্পর্ক আসলে তাদের জন্য ভালো, সেটা ইসরায়েল বহুদিন আগেই বুঝেছিল। তাই ভারতের বিপদের দিনে সবসময় পাশে থাকে ইসরায়েল। ভারতের বীর জওয়ানদের আত্মত্যাগ, তিব্বতী শরণার্থীদের বীরত্ব, অটল বিহারী বাজপেয়ীজির নেতৃত্ব, আর পাশে ইসরায়েলের মতো বন্ধু দেশ, এই সব কিছু নিয়ে ভারত একটা প্রায় হেরে যাওয়া যুদ্ধকে জিতে নিয়ে দেখিয়ে দিয়েছিল যে ভারতকে দুর্বল মনে করলে একদিন নিজেদেরই পস্তাতে হবে। আজকের মতো আমাদের প্রতিবেদন এখানেই শেষ। চারদিকের ঘটে যাওয়া নানা রকমের ঘটনা এবং তার ইতিহাস নিয়ে আমাদের এই প্রতিবেদনগুলো যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আবার পরের প্রতিবেদনে। নমস্কার, ভালো থাকবেন।